আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশে জোর জল্পনা চলছে শেখ হাসিনা দেশে ফিরবেন পশ্চিমা কূটনীতিকদের প্রত্যক্ষ নজরদারিতে। একরকম বলতে গেলে তারেক রহমান সরকারের মনে কোনো অসৎ উদ্দেশ্য যদি থাকেও শেখ হাসিনা দেশে ফেরার পর তাকে নিয়ে কি করা হবে সেই বিষয়ে তো সেরকম কোনো অসৎ উদ্দেশ্য থাকলেও তার করার কিছু নেই। একই রকম আরেকটি জোর জল্পনা 2027 অক্টোবরের মধ্যে নতুন করে নির্বাচন হবে আওয়ামী লীগকে নিয়ে। সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, এটাই চায় এখন আমেরিকা সহ সমগ্র পশ্চিম দুনিয়া, এমনকি রাশিয়াও এটাই চাইছে। আর ভারত যে শেখ হাসিনাকে চায় এটা তো বলাই বাহুল্য। গত 5 আগস্ট দিল্লিতে প্রেস কনফারেন্সে শেখ হাসিনাকে রীতিমতো উৎফুল্ল দেখাচ্ছিল এই কারণেই। এই জল্পনার বাস্তব ভিত্তির ব্যাপারে কোনো প্রকাশ্য তথ্য আমার হাতে এই মুহূর্তে নেই, সেটা দিতে পারবো না, থাকা সম্ভব নয়। কারণ কূটনীতিতে সব কিছু একেবারে লিখিত পড়িত হয় না। কূটনীতিতে চোখের সামনে যা ঘটে, চোখের আড়ালে ঘটে তার অনেক বেশি। আর কথায় আছে, যা রটে তার কিছু তো ঘটেই। সুতরাং জল্পনা বলে উড়িয়ে না দিয়ে দেখা যাক সত্যিই কি কোনো বাস্তব ভিত্তি আছে এমন জল্পনার। যদি থাকে তো কি সেই বাস্তব ভিত্তি? এই আলোচনার দুটি অংশ। এক, পৃথিবীর কোন কোন দেশ কেন হাসিনাকে ফেরাতে চাইছে, এবং দ্বিতীয় অংশ, বাংলাদেশের সাধারণ মানুষ যে জল্পনা করছে তারাও কি চায় হাসিনা দেশে ফিরুন, তিনি ক্ষমতায় আসুন। কেন চায়? শেখ হাসিনার দেশে ফেরা পশ্চিমা ডিপ্লোম্যাটদের পর্যবেক্ষণ এবং 2027 সালের মধ্যে সব দলের অংশগ্রহণের সম্ভাব্য নির্বাচন নিয়ে রাজনৈতিক বিশ্লেষণে নানা জল্পনা কল্পনা তৈরি হয়েছে। গত 5 আগস্ট দিল্লিতে আয়োজিত ভার্চুয়াল প্রেস ইন্টারঅ্যাকশনে শেখ হাসিনার বক্তব্য এবং ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা এই আলোচনাকে নতুন মাত্রা দিয়েছে। এই ধরনের জল্পনা কল্পনা তৈরি হওয়া বা রাজনৈতিক অঙ্গনে তা আলোচনার কেন্দ্রবিন্দুতে আসার পেছনে থাকে অনেক ভৌগোলিক, রাজনৈতিক, কৌশলগত কারণ। আন্তর্জাতিক পরাশক্তি যারা মাত্র 2 বছর আগে অনেক ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করেছিল শেখ হাসিনাকে, তারা যদি আবার এখন সেই শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায় তাহলে মানতেই হবে বড় কিছু পরিবর্তন ঘটে গেছে। বিকল্প সরকারের কাছে যে প্রত্যাশা ছিল সেটা পূরণ হয়নি, এটা একটা বড় কারণ। পশ্চিমা শক্তি কেন চলে গিয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে? কারণ তাদের অভিযোগ ছিল শেখ হাসিনার আমলে যেসব নির্বাচন হয়েছে সেটা অস্বচ্ছ নির্বাচন। তিনি গণতন্ত্রের অপব্যবহার করে ক্ষমতা আঁকড়ে রেখেছেন, এই ছিল অভিযোগ। তার দেশে আইনের শাসন নেই, হাসিনা আমেরিকার কথা মতো চলেন না, তিনি মার্কিন তথা পশ্চিমা স্বার্থের অনুকূল নন। সুতরাং যে মেটিকুলাস ডিজাইনের কথা স্বয়ং বলেছেন ইউনূস, সেই ডিজাইন পশ্চিমের পরাশক্তিরা মিলেমিশে কার্যকর করেছিল বাংলাদেশে, এটা অনেকেরই দৃঢ় বিশ্বাস। শেখ হাসিনা চলে গেলেন, তারপর কি হলো? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সাধারণত একক কোনো দলের প্রতি বা ব্যক্তির প্রতি সমর্থন দেওয়ার চেয়ে রাজনৈতিক প্রক্রিয়ার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও তার স্থায়িত্ব নিশ্চিত করতে বেশি আগ্রহী। যে কোনো নির্বাচন যদি দেশের অন্যতম বড় রাজনৈতিক দলকে সম্পূর্ণ বাইরে রেখে অনুষ্ঠিত হয়, যেটা
তারা বলেন 2024-এ এবং তার আগের নির্বাচনেও বিএনপিকে বাইরে রেখে হয়েছিল বলে তাদের অভিমত। সুতরাং সেটা যদি হয়ে থাকে তাহলে আন্তর্জাতিক মানদণ্ডে সেসব নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। পশ্চিমা কূটনীতিকদের নজরদারির বিষয়টি মূলত একটি গ্রহণযোগ্য ও সহিংসতামুক্ত নির্বাচনের কাঠামোর ইঙ্গিত হিসেবে বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে এবার। সেজন্যই তারা শেখ হাসিনাকে ফেরত নিয়ে যেতে চাইছেন, তার নিরাপত্তাও দেবেন এবং সেই সঙ্গে আগামী নির্বাচনটাও যাতে স্বচ্ছভাবে হয়, অন্তর্ভুক্তিমূলক সবাইকে নিয়ে হয়, সেই ব্যাপারটাও তারা দেখবেন। রাশিয়ার ক্ষেত্রে এটা কি? রাশিয়ার অর্থনৈতিক ও অবকাঠামোগত স্বার্থ বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সমেত রাশিয়ার একাধিক বড় বিনিয়োগ রয়েছে। মস্কো সব সময় রাজনৈতিক ধারাবাহিকতা ও এমন এক সরকারের উপস্থিতি পছন্দ করে যা বিগত চুক্তিগুলোর বিশ্বস্ততা বজায় রাখে। ভারতের নিরাপত্তাগত কৌশলগত অবস্থানটা কি? ভারত দীর্ঘমেয়াদে তার পূর্ব সীমান্তে একটি বন্ধুত্বপূর্ণ ও স্থিতিশীল সরকার দেখতে চায়। ঐতিহাসিকভাবে আওয়ামী লীগের সাথে ভারতের গভীর নিরাপত্তা ও রাজনৈতিক সম্পর্ক রয়েছে। দিল্লি বিশ্বাস করে যে আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন এবং উত্তর পূর্ব ভারতের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক সমঝোতা জরুরি। শেখ হাসিনার পতনে ভারত ও রাশিয়ার কোনো ভূমিকা ছিল না, ওটা ছিল একান্তভাবেই আমেরিকা ও পশ্চিমা শক্তির খেলা। কিন্তু শেখ হাসিনার পতনে পশ্চিমা শক্তি যা চেয়েছিল তা তো পেলই না, উল্টে অবস্থা আরো খারাপ হলো। আইনের শাসন একেবারে ভেঙে পড়ল। স্বচ্ছ ও সুস্থ গণতন্ত্র যতটা ছিল শেখ হাসিনার আমলে, সেটাও চলে গেল ইউনূসের আমলে। অক্ষম প্রশাসনে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়ল। বিচার বিভাগ আক্রান্ত মবক্রেসির হাতে। মব যাকে খুশি তাকে মারছে, বিচার নেই। সংবাদপত্রের স্বাধীনতা নেই। নতুন বিপদ হলো ধর্মীয় মৌলবাদের প্রচণ্ড বিস্তার এবং আমেরিকার চাওয়াকে অগ্রাহ্য করে চীনের সঙ্গে অতিমাত্রায় দহরম মহরম। আর এসবের এই সব কিছু নিট রেজাল্ট, চীন বাদে সমস্ত পরাশক্তি একজোটে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশকে বাঁচাতে শেখ হাসিনাকে চাই। বড় কারণ আওয়ামী লীগের দীর্ঘ ট্র্যাক রেকর্ড, দৃঢ় ও শক্ত ভোট ব্যাংক, দীর্ঘ 15 বছরের বেশি সময় ক্ষমতায় থাকার কারণে দেশের প্রশাসন, ব্যবসা বাণিজ্য, গ্রাসরুট লেভেল রাজনৈতিক কাঠামোর একটা নির্দিষ্ট অংশে আওয়ামী লীগের সমর্থন ভিত্তি রয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একটি বৃহৎ জনগোষ্ঠীকে দীর্ঘকাল রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখলে তা দেশে স্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা বা চরমপন্থার জন্ম দেবে। আইনি প্রক্রিয়া ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ, শেখ হাসিনার সমর্থক ও বেশ কিছু আন্তর্জাতিক বিশ্লেষক নিরপেক্ষ, তারাও মনে করেন আইনি লড়াই ও আন্তর্জাতিক কূটনৈতিক মধ্যস্থতার মাধ্যমে একটি মধ্যবর্তী সমাধানের রাস্তা খোঁজা হতে পারে, যেখানে সরাসরি ক্ষমতা হস্তান্তর না হলেও রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ তৈরি হতে পারে। শেখ হাসিনাকে কেন্দ্র করে এসব জল্পনার মূল কারণ হলো ভূ রাজনৈতিক শক্তিগুলোর নিজেদের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার ইচ্ছা এবং বাংলাদেশে একটি স্থায়ী ও গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা গড়ে তোলার বৈশ্বিক তাগিদ। সারা বিশ্ব জুড়ে এই তাগিদ। বোঝা গেল কেন পশ্চিমা বিশ্ব চাইছে যে শেখ হাসিনা ক্ষমতায় ফিরুন। আর ক্ষমতায় ফিরতে গেলে একটি নতুন নির্বাচনের দরকার, কারণ তারেকের মেয়াদ তো সেই 2031 সাল পর্যন্ত। ততদিন অপেক্ষা করতে হলে দেশের সর্বনাশ হয়ে যাবে। তাই তারা শেখ হাসিনার দেশে ফেরা যাতে নিরাপদ হয়
এবং তার ক্ষমতা গ্রহণ যাতে দ্রুত হয় সেই ব্যবস্থাপনা করতেই পারে। এবার আসি আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে। বাংলাদেশের মানুষ এই বিষয়টা কোন চোখে দেখছে? দেখুন, পরাশক্তিদের বিশ্লেষণের সঙ্গে কি তারা সহমত বাংলাদেশের মানুষ? চলুন দেখা যাক সেই প্রশ্নটি। 2024 সালের জুলাই আগস্টের রাজপথের সেই রক্তঝরা দিনগুলোর কথা একবার ভেবে দেখুন। যে তরুণ সমাজ, যে আপামর জনগণ নিজেদের বুকের রক্ত ঢেলে দিয়ে একটি শক্তপোক্ত সরকারের পতন ঘটিয়েছিল, মাত্র 2 বছরের ব্যবধানে সেই আন্দোলনের স্মৃতি আজ মানুষের মন থেকে ফিকে হয়ে গেছে। ইতিহাসের কি নির্মম পরিহাস দেখুন। আজ সাধারণ মানুষের মুখে মুখে একটি বাক্যই ঘুরে ফিরে আসছে, এর চেয়ে মানে ইউনূসের শাসনের চেয়ে, তারেক রহমানের শাসনের চেয়ে শেখ হাসিনার আমলই ভালো ছিল। কেন মাত্র 2 বছরের মাথায় একটি গণ অভ্যুত্থানের রক্তস্নাত অর্জন এভাবে ধূলিসাৎ হয়ে গেল? কিভাবে একটি দেশের কোটি কোটি মানুষ স্বৈরাচার মুক্ত হওয়ার আনন্দের পর আবার অতীতমুখী নস্টালজিয়া বা পুরনো দিনের প্রত্যাবর্তনের মধ্যে সান্ত্বনা খুঁজতে শুরু করলো? আজকে এই সত্যটি লুকোনোর কোনো উপায় নেই। আজ আমাদের অত্যন্ত সোজা সাপটা ভাষায় এই গণ হতাশার নেপথ্য কারণগুলো বিশ্লেষণ করতে হবে, এবং সেটা বিশ্লেষণ করলে আমরা জানতে পারবো, বুঝতে পারবো কেন পশ্চিমা শক্তির এবং অন্যান্য পরাশক্তিদের যে পরিকল্পনা বাংলাদেশকে নিয়ে, অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে এনে নতুন নির্বাচনের ব্যবস্থা করে আবার যাতে ক্ষমতা তার হাতে ফেরে, সেই ব্যবস্থা কেন দেশের মানুষ সমর্থন করছে সেইটা বলা। দেশের মানুষের প্রধান হতাশা হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করলো তারা, বলা হলো ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই, কিন্তু ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই লড়াই গিয়ে আত্মসমর্পণ করলো মৌলবাদের কাছে। এই স্বপ্নভঙ্গের প্রথম এবং প্রধান কারণ হলো আদর্শের চরম বিশ্বাসঘাতকতা। জুলাইয়ের আন্দোলন জন্ম নিয়েছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ করার অঙ্গীকার নিয়ে, কিন্তু ক্ষমতা বা নির্বাচনের অঙ্ক মেলাতে গিয়ে আন্দোলনের নেতৃত্ব পরবর্তী রাজনৈতিক শক্তিগুলো তারা হাত মেলালো ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীগুলোর সাথে। যে তরুণরা একটি মুক্ত চিন্তার বাংলাদেশ চেয়েছিল, তারা দেখলো ফ্যাসিবাদের জায়গা দখল করে নিচ্ছে ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদ। জামাতে ইসলামী সহ চরমপন্থী গোষ্ঠীগুলোর সাথে প্রকাশ্য অপ্রকাশ্য নির্বাচনী জোটে জড়িয়ে আন্দোলনকারীরা প্রমাণ করলো তাদের কাছে ফ্যাসিবাদ বিরোধিতা কোনো নৈতিক অবস্থান ছিল না, তা ছিল কেবলই ক্ষমতা দখলের সিঁড়ি। তারা স্বাধীনতার কথা বলে স্বাধীনতা বিরোধী শক্তির কাছেই নিজেদেরকে সমর্পণ করলো। সাধারণ মানুষ দেখলো এক অত্যাচারী শাসকের বিদায়ের পর সমাজের রন্ধ্রে রন্ধ্রে মৌলবাদের বিস্তার ঘটছে, ব্যক্তি স্বাধীনতা খর্ব হচ্ছে এবং নতুন করে ভয় ও ভীতি ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদের বিপরীতে মৌলবাদকে গ্রহণ করাটা জনগণ মেনে নেয়নি, মেনে নেওয়া যায় না, কারণ এটা আরো বড় পাপ। দ্বিতীয়ত, নেতৃত্বের পচন, দুর্নীতি এবং অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা। এইসব কারণ, এর পরের কারণটি আরো করুন। বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব তরুণ নেতাদের একসময় সাধারণ মানুষ মাথার উপর তুলে রেখেছিল, রাতারাতি তাদের বিরুদ্ধে চরম দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করলো। রাজপথের লড়াকু নেতাদের রাতারাতি বিলাসী জীবনযাপন, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, বিভিন্ন আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার খবর যখন প্রকাশ্যে এলো, তখন জনগণের মোহভঙ্গ হতে সময় লাগলো না। আন্দোলনের ঐক্য ভেঙে খান খান হয়ে গেল। মূলধারার নেতারা একে একে দল ছেড়ে চলে গেলেন। অভ্যন্তরীণ কোন্দল আর ক্ষমতার ভাগাভাগি নিয়ে
কাদা ছোড়াছুড়ি হয়ে উঠল প্রতিদিনের ঘটনা। আর এর ওপর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল তৎকালীন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। তারা দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে সম্পূর্ণ ব্যর্থ, অর্থনীতি সচল রাখতে পারেনি, বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ রাখতে পারেনি। রাষ্ট্র পরিচালনায় অন্তর্বর্তী সরকারের এই চরম অদক্ষতা এবং রাজনৈতিক অদূরদর্শিতা আজকের এই অরাজক পরিস্থিতির জন্ম দিয়েছে। আমেরিকা তবু চেষ্টা করেছিল ইউনূসকে হটিয়ে নতুন নেতা নিয়ে এসে পরিস্থিতি সামাল দিতে। এলেন তারেক রহমান। অন্তর্বর্তী সরকারের পর তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এসেও জনগণের এই মৌলিক আস্থা ফিরিয়ে আনতে পারল না, বরং সংকট আরও ঘনীভূত হলো। মৌলবাদ দমনে এই তারেক সরকারের অক্ষমতা, অনিচ্ছা নতুন করে বলার কিছু নেই। সংসদে বিরোধী দল হিসেবে শক্তিশালী আসনে বসে থাকা জামায়াতে ইসলামী এবং রাজপথের মৌলবাদী শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা বা ইচ্ছা কোনোটাই বর্তমান তারেক সরকারের নেই। ভোট ব্যাংক হারানোর ভয়ে কিংবা রাজপথের বিশৃঙ্খলার ভয়ে সরকার মৌলবাদীদের সামনে নতজানু নীতি গ্রহণ করেছে। কৌশলগত ভুল চীন নীতি, অর্থনৈতিক সংকট সামাল দিতে সরকার বেজিংয়ের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়ল। বাংলাদেশ ফার্স্ট পররাষ্ট্র নীতির নামে চীনের সাথে যে মাত্রাতিরিক্ত মাখামাখি শুরু করেছে তারেক সরকার, তা দেশের আঞ্চলিক ও ভূ রাজনৈতিক ভারসাম্যকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আর এর পরিণতি কি হচ্ছে? দেশের ধর্মীয় উগ্রবাদের উত্থান এবং ভূ রাজনৈতিকভাবে চীনের প্রতি একক নির্ভরতা, এই দুইয়ের সমন্বয়ে বাংলাদেশ আজ আন্তর্জাতিক অঙ্গনে মারাত্মক এক অনিশ্চয়তার মুখে পড়েছে। আর এখানেই ভারত, পশ্চিমা বিশ্ব, রাশিয়ার হিসাব নিকাশ এসে মিলে যাচ্ছে এক জায়গায়। যখন একটি দেশে অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বাড়ে, উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠে, পররাষ্ট্রনীতি দিশা হারায়, তখন আন্তর্জাতিক পরাশক্তিগুলো নিজেদের নিরাপত্তার সাথে পরস্পর একসাথে হাত বাড়ায়, হাত ধরে। ভারত তার সীমান্তে কোনো ধর্মীয় উগ্রবাদী বা চীনা প্রভাবে পরিচালিত সরকার দেখতে চায় না। দিল্লির কাছে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য পুরনো পরীক্ষিত মিত্র আওয়ামী লীগ অগ্রাধিকার পাবে। আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে অবাধ নির্বাচন ও মানবাধিকারের কথা বললেও তারা উগ্র মৌলবাদের উত্থান বা চীনের আধিপত্য কোনোভাবেই বরদাস্ত করে না। ফলে 2027 সালের মধ্যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্বাচনের যে জল্পনা চলছে, তার পেছনে এই বৈশ্বিক পরাশক্তিগুলোর নীরব সম্মতি ও প্রত্যক্ষ পর্যবেক্ষণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সেটাই বলা হচ্ছে। আর জল্পনা যা চলছে এখন বাংলাদেশে, যে পশ্চিমা শক্তির নিরপেক্ষ অবস্থানে তাদের সহযোগিতায় শেখ হাসিনা ফিরছেন দেশে। দ্বিতীয়ত, আর একটা ভোট খুব শিগগিরই হতে চলেছে। এটা তাই কোনো অলস মস্তিষ্কের জল্পনা নয়। ইতিহাস কাউকে ক্ষমা করে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে জড়িত যে সমস্ত অর্জিত যে সুযোগগুলো, সেগুলো যখন দুর্নীতির মাধ্যমে কলঙ্কিত করা হয়, যখন ফ্যাসিবাদের একটা স্ট্যাম্প লাগিয়ে তার বিকল্প হিসেবে ধর্মীয় উগ্রবাদকে মেনে নেওয়া হয়, তখন সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে। আজ মানুষ যখন দেখে তাদের দৈনন্দিন জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী, রাস্তায় আইন শৃঙ্খলার বিন্দুমাত্র নিশ্চয়তা নেই এবং সমাজ জুড়ে মধ্যযুগীয় উগ্রতার দাপট, তখনই তারা পেছনের দিকে তাকায়। শেখ হাসিনার আমলের স্বৈরাচারী রূপকে আড়াল করে মানুষ তখনকার অর্থনৈতিক স্থিতিশীলতা, নিরাপদ জীবনের স্মৃতিকে আঁকড়ে ধরতে চায় এবং ধরছে। জুলাই অভ্যুত্থানের বীরত্ব
আজ ব্যর্থ রাজনীতির বলি হয়েছে। আর এই ব্যর্থতার সুযোগেই রাজনীতিতে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং 2027-এর নির্বাচনকে ঘিরে বৈশ্বিক পরাশক্তিগুলোর নতুন ছক আজ এত জীবন্ত ও বাস্তব রূপ লাভ করেছে। অর্থাৎ হাসিনা ফিরছেন খুব শীঘ্রই, ডিসেম্বরের আগেই, ডিসেম্বরের মধ্যেই, আর তারপরে খুব শীঘ্রই একটি ভোটও হচ্ছে। আজকে এখানেই রাখছি।